সে হঠাৎ খেয়াল করল যে ভাঙা কাচের টুকরোগুলো যদি একটা ঝাড়ুর সাথে বেঁধে নেওয়া যায় আর তারপর সেই বাঁধা ঝাড়ুটা খুব সাবধানে জানালার বাইরে বের করা যায় তবে কি হয়। এই দৃশ্য দেখে 1000 মিটার দূরে থাকা স্নাইপার সাথে সাথেই হাসিতে ফেটে পড়ল। তার পজিশন খুঁজে বের করার জন্য মেয়েটি এত বাজে একটা বুদ্ধি বের করেছে। এরপর সে একদম দেরি না করে গুলি করে সেই আয়নাটা ভেঙে দিল। সে ভেবেছিল মেয়েটি হয়তো এবার হাল ছেড়ে দেবে, কিন্তু পরের মুহূর্তেই দেখল মেয়েটি ঝাড়ুটাকে আরও কয়েক ইঞ্চি উঁচুতে তুলে ধরল। লোকটা একটু অবাক হলো। সে বুঝতে পারছিল না মেয়েটি আসলে কি করতে চাইছে। বাধ্য হয়ে সে আবার গুলি করে আয়নাটা চূর্ণবিচূর্ণ করে দিল। কিন্তু তারপরই মেয়েটি আবার ঝাড়ুটা আরও কিছুটা উপরে তুলে ধরল, আর এইবার সে সেটা একদম সিলিং বা ছাদের কাছাকাছি নিয়ে গেল। পাশে থাকা তার সঙ্গীও এই কাণ্ড দেখে মাথায় হাত দিল যে এমনটা করে কি লাভ। শত্রু তো এত দূরে আছে যে তাদের পজিশন টের পেলেও হাতে কোনো স্নাইপার রাইফেল ছাড়া তাদের পাল্টা আক্রমণ করা অসম্ভব। এইবার লোকটা আর আয়নাতে গুলি না করে বরং ওপরের চালের দিকে গুলি চালালো। আগের ওই 3 বার আয়নাতে গুলি করার চালাকি আর গুলির শব্দ আসার সময়ের ব্যবধান দেখে মেয়েটি সাথে সাথে বুঝে গেল যে শত্রু নিশ্চয়ই অনেক উঁচুতে লুকিয়ে আছে। তার মনে পড়ল তার চাচা একবার বলেছিল যে মানুষের চোখেরও একটা অন্ধ বা ডেড জোন থাকে, অর্থাৎ সব দিক একসাথে দেখা সম্ভব নয়। এই কথা মনে আসতেই তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। এরপরই সে দ্রুত ফ্রিজের উপরে উঠে পড়ল। ওদিকে মেয়েটিকে অনেকক্ষণ চুপচাপ দেখে লোকটিও কিছুটা আন্দাজ করতে পারল যে নিশ্চয়ই কিছু একটা ঘটছে। তাই সে তার সঙ্গীকে গাড়িটা আরেকটু সামনে এগিয়ে নিতে বলল। ঠিক তাই, গাড়িটা একটু সামনে এগোতেই সে মেয়েটিকে দেখতে পেল যে সে ফ্রিজের উপরে উঠে বসে আছে। এদিকে মেয়েটিও পুরোপুরি তৈরি ছিল। চলন্ত লক্ষ্যবস্তুতে গুলি চালানো লোকটির জন্য খুব সহজ একটা কাজ। মেয়েটি খুব কৌশলে শত্রুর চোখের আড়ালে থেকে জানালার অন্য পাশে লাফিয়ে পড়ল। যেহেতু সোফার নিচে তার সঙ্গীর হাত থেকে পড়ে যাওয়া পিস্তলটা ছিল, কিন্তু পিস্তলটা অনেক ভেতরে থাকায় সে ওটা নাগাল পাচ্ছিল না, তাই সে পুরো সোফাটাই উল্টে ফেলল। এতে শত্রুর চোখ থেকে সে আড়াল হয়ে গেল। কিন্তু সোফাটা উল্টানোর পর যা দেখল তাতে সে অবাক হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে সোফার নিচে একটা স্নাইপার রাইফেল লুকানো আছে। এই বাড়িটা তার চাচার, তাই চাচার আসল পরিচয় নিয়ে তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। তবে এখন এসব নিয়ে ভাবার সময় নেই। ওদিকে লোকটাও আবার বন্দুকে গুলি লোড করলো। যে কোনো সময় সে গুলি চালাতে পারে, হতে পারে আবার আগের মতো কিছু ঘটবে। কিন্তু সে হয়তো জানতো না যে এইবার সে নিজেই শিকার হতে যাচ্ছে। তবে মেয়েটি জীবনে এই প্রথম স্নাইপার রাইফেল চালাচ্ছে, তাই সে খুব একটা দক্ষ ছিল না। এই কারণে তার সেই গুলিটি লোকটির প্রাণ নিতে পারল না। পাশের সঙ্গী বুঝতে পারল যে মেয়েটি স্নাইপার লড়াইয়ে পারবে না, তাই তাকে বলল এক জায়গায় স্থির হয়ে থাকতে। এরপর সে একটি স্মোক গ্রেনেড বা ধোঁয়ার বোমা বাইলে ছুঁড়ে মারল। ধোঁয়ার বোমাটা দেখে লোকটি খুব অবাক হলো। সে ভাবল মেয়েটি নিশ্চয়ই কোনো সাহায্যকারী আছে, না হলে সে ধোঁয়া দিয়ে তাকে বিভ্রান্ত করার বুদ্ধি পেত না। আসলে তার সাহায্যকারীও ছিল। মেয়েটি তার সঙ্গীকে ড্রোন ব্যবহার করতে বলল, যাতে ঘরের ভেতরকার ধোঁয়া পরিষ্কার করা যায়। ড্রোন খুব দ্রুত কাজ শুরু করে দিল। শক্তিশালী পাখা ব্যবহার করে ধোঁয়াগুলো মুহূর্তের মধ্যেই ঘর থেকে বাইরে বের করে দিল। এই সুযোগে সেই মহিলা শুটার গুলি চালালো এবং 2-3 বার চালিয়েই ড্রোনটিকে ধ্বংস করে দিল। যদিও সে বাধাটা সরিয়ে ফেলতে পারল, কিন্তু এতে সে নিজের অবস্থান প্রকাশ করে ফেলল। লোকটি যেন তাকে চেনে। তবে মহিলাটি সাথে সাথে বিষয়টি বুঝতে পেরে নিজেকে আড়াল করার চেষ্টা করল, কিন্তু তবুও তার একটা হাতে গুলি লেগে গেল। পিস্তলটা আবার পড়ে গেল। সে বাধ্য হয়ে মেয়েটির কাছে ফিরে এলো, কারণ এখন এই স্নাইপার রাইফেলটাই তাদের একমাত্র ভরসা। লোকটি যখন বুঝতে পারল যে স্নাইপার দিয়ে তাকে মারা সম্ভব হচ্ছে না, তখন সে তার বি প্ল্যান বা দ্বিতীয় পরিকল্পনা অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিল। পরিকল্পনাটি হলো সে তার সঙ্গীকে লুকিয়ে ভেতরে পাঠাবে, আর সে নিজে বাইরে থেকে তাদের নজর অন্যদিকে সরিয়ে রাখবে, যাতে তার সঙ্গী পালাতে পারে। দুই পক্ষের শক্তির পার্থক্য অনেক, কারণ শত্রুরা সবাই প্রশিক্ষিত ভাড়াটে সৈন্য। অন্যদিকে মেয়েটির সাথে আছে একটি ভীতু ছেলে। তারা যখন নিজেদের মধ্যে পরিকল্পনা করছিল, তখনই হঠাৎ একজন শত্রু ভেতর ঢুকে পড়ল এবং হাতে কুড়াল নিয়ে ছেলেটির দিকে তেড়ে এলো। ভাগ্য ভালো যে তার সঙ্গী সঠিক সময় প্রতিক্রিয়া দেখিয়েছিল। ততক্ষণে বাড়ির বাইরে বেশ কয়েকজন ভাড়াটে সৈন্য জড়ো হয়ে গেছে। এই দৃশ্য দেখে ছেলেটি ভয়ে পিছিয়ে যেতে লাগলো এবং দৌড়ে মেয়েটির কাছে গিয়ে আশ্রয় নিল। ভাড়াটে সৈন্যদের দলনেতা তার বাকি লোকদের নির্দেশ দিল চারপাশ থেকে ঘিরে ফেলার। আরও অনেক শত্রু ভেতর ঢুকে পড়ছে দেখে তার সঙ্গী তাকে বলল ভিলার স্টোর রুমে গিয়ে লুকাতে, আর সে নিজেই এখানে থেকে তাদের আটকানোর চেষ্টা করবে। সে তার চাচার বন্ধু ছিল, আর তাকে বাঁচাতেই এখানে এসেছিল। মুহূর্তের মধ্যেই বাইরের শত্রুরা প্রচণ্ড আক্রমণ শুরু করে দিল। এই অবস্থা দেখে তারা দুজন দ্রুত সেখান থেকে সরে গেল। তারা একটা দরজার পাল্লা তুলে নিল, আর তার উপরে গুলির দাগ দেখে বোঝা গেল যে দরজাটি বুলেট প্রুফ বা গুলি নিরোধক। এই দৃশ্যটা ঠিকই লোকটি দেখে ফেলল এবং সাথে সাথে তার সঙ্গীদের জানিয়ে দিল। তাদের আসল লক্ষ্যই হলো মেয়েটিকে মেরে ফেলা।
তাই তাকে নজরে রাখলেই হবে। ভাগ্য ভালো যে লোহার দরজাটি বিশেষ উপাদানে তৈরি হওয়ায় গুলিটি আটকে দিল, কিন্তু ছেলেটি ভয়ের চোটে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে রইল। সে আর নড়াচড়া করার সাহস পাচ্ছিল না। শত্রুর পরবর্তী গুলি ছুটে আসার ঠিক আগের মুহূর্তে মেয়েটি তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু এতে করে সে নিজের অবস্থান প্রকাশ করে ফেলল। লোকটি যখন দেখল যে সে জিততে চলেছে, ঠিক তখনই মেয়েটির সঙ্গী তাকে লক্ষ্য করে গুলি চালালো। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, গুলিটি তাকে লাগলো না, বরং পাশে থাকা চালককে আঘাত করল। তবে এতেই লোকটি খুব ভয় পেয়ে গেল। সঙ্গীর সাহায্যে তারা দুজন কোনো মতে চাচার স্টোর রুমে পৌঁছল, কিন্তু শত্রুরাও পিছু পিছু চলে এসেছে। সঙ্গী তাদের বলল বেসমেন্টে ঢুকে পড়তে, সে বাইরের লোকদের সামলাচ্ছে। বেসমেন্টের দরজা খুলতে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হয়। সাধারণত মানুষ নিজেদের জন্মদিনের তারিখ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে, তাই সে প্রথমে চাচার জন্মদিনের তারিখ দিয়ে চেষ্টা করল, কিন্তু ভুল দেখালো। এরপর সে নিজের জন্মদিনের তারিখ দিয়ে দেখল, কিন্তু তাও দরজা খুলল না। সে চিন্তায় পড়ে গেল এবং মনে করার চেষ্টা করল চাচার সেই কথাগুলো, যেখানে তিনি বারবার তাকে যে কোনো স্পেশাল নাম্বার বা বিশেষ সংখ্যা মনে রাখতে বলতেন। তার মনে পড়ল চাচা দেওয়া সেই স্কুল আইডি নাম্বারটি। চাচা নিশ্চয়ই অকারণে এই সংখ্যাটির কথা বারবার বলতেন না, এর নিশ্চয়ই কোনো গভীর অর্থ আছে। সে সেই নাম্বারটিই চাপল, আর কি আশ্চর্য, ঠিক মিলে গেল। ফেস রেকগনিশন বা মুখ চেনার সিস্টেম সাথে সাথে তাকে স্ক্যান করল, কিন্তু দরজা না খুলে সেটি নিচের দিকে নামতে শুরু করল। তারা বুঝতে পারল এটি আসলে একটি লিফট। বেসমেন্টে নামতেই তারা দুজন অবাক হয়ে গেল, কারণ সেখানে নানা ধরনের অস্ত্রের সমাহার। দক্ষিণ কোরিয়ার মতো দেশে যেখানে অস্ত্র রাখা সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে এত আধুনিক সব অস্ত্র দেখে মনে হলো এটা একটা আস্ত যুদ্ধাস্ত্রের ভাণ্ডার। তার চাচা যে এত বড় একটা রহস্য লুকিয়ে রেখেছিলেন তা সে ভাবতেও পারেনি। জিয়ানের স্মৃতিতে তার চাচা শুধু একজন সুদর্শন মানুষ ছিলেন, যিনি মাঝে মাঝে তাকে উত্তেজিত করতেন, এছাড়া বিশেষ কিছুই ছিলেন না। সবসময় তাকে একজন সাধারণ মানুষই মনে হতো। একবার তো তিনি তাকে গভীর জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছিলেন, যাতে সে একা একদল ক্ষুধার্ত নিকড়ের মুখোমুখি হয়। যতক্ষণ না সে প্রায় খেয়েই ফেলেছিল, ঠিক তখনই চাচা কোনো মতে সেখানে এসে পৌঁছালেন। কিন্তু একদিন হঠাৎ পুলিশ তার সাথে যোগাযোগ করল, কারণ তারা চাচার মৃতদেহ খুঁজে পেয়েছে। লাশের ক্ষত দেখে বোঝা গেল যে চাচা আত্মহত্যা করেছেন, আর সেটা করেছেন গলা কেটে। জেনে রাখা ভালো যে বেশিরভাগ মানুষ আত্মহত্যার জন্য কবজি কাটা বেছে নেয়, কারণ গলা কাটার যন্ত্রণা সহ্য করা এক কথায় নরক যন্ত্রণার শামিল। আর যাওয়ার আগে চাচা শেষ যে কথাটি তাকে বলেছিলেন তা হলো তার সেই স্কুল আইডি নম্বরটি মনে রাখতে, যেটা আসলে বেসমেন্টের লিফটের পাসওয়ার্ড ছিল। সে কোনোভাবেই বুঝতে পারছিল না চাচা কেন হঠাৎ আত্মহত্যা করলেন, এমনকি কোনো সুইসাইড নোটও রেখে যাননি। চাচার শেষ কীর্তে সে চোখের এক ফোঁটা পানিও ফেলেনি, কারণ সেই কঠিন বাস্তবতা মেনে নিতে পারছিল না। আত্মীয়রা তাকে নিষ্ঠুর বলে গালি দিলেও সে তাতে বিন্দুমাত্র পাত্তা দিল না। চাচার কোনো সন্তান না থাকায় এই বাড়িটি এখন তারই উত্তরাধিকার হিসেবে পাওয়ার কথা। আর বাড়িতে ফিরে আসার পর প্রথম যে অতিথি তার সাথে দেখা করতে এলো, সে হলো সেই ভীতু ছেলেটি। তারা দুজনেই একসময় সহপাঠী ছিল, পরে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভার্সিটিতে পড়ার সময় ছেলেটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিল। বাড়িতে ফিরে আসার পর সে কোনো চাকরি পাচ্ছিল না, আর তাই জিয়ানের চাচার লাগানো চাকরির বিজ্ঞাপন দেখে সেখানে ইন্টারভিউ দিতে আসে। কাকতালীয়ভাবে তারা একে অপরকে চিনত, আর চাচার মৃত্যুর আগে শেষ কথা হওয়া ব্যক্তিটিও ছিল এই ছেলেটি। যেহেতু সে এখানে চলেই এসেছে, তাই ছেলেটি তার ছোটবেলার বন্ধুকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে যখন বাথরুম পরিষ্কার করছিল, তখন আলমারির ওপর একটু রক্তের দাগ দেখতে পেল। কৌতূহলী হয়ে সে আলমারিটা খুলতেই একটি পুরনো আমলের মোবাইল ফোন বেরিয়ে এলো। স্মার্টফোনের এই যুগে এমন একটি পুরনো ফোন সত্যিই খুব অদ্ভুত। সে দ্রুত ফোনটি নিয়ে জিয়ানের কাছে গেল। ঠিক সেই মুহূর্তে দেখল সে একা একা কাঁদছে। জিয়ান যে দুঃখ পায়নি তা নয়, তবে শোক প্রকাশের সময়টা হয়তো এখন এলো। চাচার সাথে কাটানো ছোট ছোট স্মৃতিগুলো মনে করে সে নিজেকে সামলাতে পারল না, অঝরে কাঁদতে শুরু করল। ছেলেটি যখন সেই পুরনো ফোনটি তার দিকে বাড়িয়ে দিল, জিয়ান খুব অবাক হলো, কারণ ভার্সিটিতে পড়ার সময় চাচা তো তার সাথেই নতুন মডেলের স্মার্টফোন কিনেছিলেন। সে ফোনটি খুলতেই একটি মেসেজ এলো, যাতে লেখা ছিল কারো অ্যাকাউন্টে 7 কোটি ওন জমা হয়েছে এবং সে জানতে চেয়েছে মালপত্র কবে পাওয়া যাবে। জিয়ান রীতিমতো স্তম্ভিত হয়ে গেল। চাচা তো সাধারণত জলের পাইপ বিক্রি করেই চলতেন, তাহলে 7 কোটি ওন, কতগুলো পাইপ বেচলে তবেই না এত টাকা হয়। কিন্তু পরের মুহূর্তেই আরও অবিশ্বাস্য একটি ঘটনা ঘটল। দ্বিতীয় মেসেজে দেখা গেল চাচার অ্যাকাউন্টে 187 কোটি ওন জমা আছে। সে প্রথমে ভেবেছিল হয়তো ভুল দেখছে, তাই সে একটি একটি করে সংখ্যা গুনতে শুরু করল। জিয়ান আবার অবাক হলো, তার চাচা তাহলে এত বড় ধনী মানুষ ছিলেন, কিন্তু শুধু পাইপ বিক্রি করে তো এত টাকা আয় করা সম্ভব নয়। চাচার একটি ওয়েবসাইট ছিল যেখানে তিনি পাইপ বিক্রি করতেন। যদি একবারে 7 কোটি ওন আয় করতে হয়, তবে ওয়েবসাইটের দাম অনুযায়ী তাকে কমপক্ষে 11 কিলোমিটার লম্বা পাইপ বিক্রি করতে হতো, আর 187 কোটি তো চিন্তার বাইরে। স্পষ্টতই এই টাকার পরিমাণ খুব অস্বাভাবিক। নিশ্চয়ই ওয়েবসাইটটির আসল উদ্দেশ্য হল অন্য কোনো গোপন ওয়েবসাইটকে লুকিয়ে রাখা। অল্প সময়ের মধ্যেই ছেলেটি তার কম্পিউটার জ্ঞান কাজে লাগিয়ে একটি নতুন ডোমেইন অ্যাড্রেস খুঁজে বের করল। সেখানে বড় বড় অক্ষরে লেখা সহকারী খুনি। আর যখন সে চাচার লাশের কাছে গিয়েছিল, ঠিক তখনই তার শরীরে ঠিক এই শব্দগুলোর একটি ট্যাটু দেখেছিল।
মুহূর্তের মধ্যে ওয়েবসাইটটি স্বয়ংক্রিয়ভাবে লগ ইন হয়ে গেল। প্রথম পৃষ্ঠাতেই দেখা গেল নানা ধরনের পিস্তলের সারি। আসলে চাচা জলের পাইপ নয়, বরং বন্দুকের ব্যারেল বিক্রি করতেন। কৃষিপণ্য বিক্রির ওয়েবসাইটটি ছিল মাত্র একটা ছদ্মবেশ। জিয়ান কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিল না। পরের মুহূর্তেই ওয়েবসাইটটিতে একটি মেসেজ পপ আপ করল। এটা নিশ্চয়ই চাচার কোনো খদ্দের। জিয়ান কিছুক্ষণ ভেবে রিপ্লাই দিল, দুঃখিত, এই শপিং মলটি বন্ধ করা হচ্ছে, দয়া করে আপনার অ্যাকাউন্ট নম্বর দিন, আমি টাকা ফেরত পাঠিয়ে দেব। কিন্তু পরের মেসেজটি পড়ে তারা দুজন পুরোপুরি আতঙ্কিত হয়ে গেল। লোকটি শুধু তার চাচাকেই চিনত না, সে জিয়ানকেও চেনে এবং এখন তাকে মারার জন্য এদিকেই আসছে। ছেলেটি দ্রুত কম্পিউটার বন্ধ করে দিল, কারণ যে মেসেজ পাঠিয়েছে সে পুরোপুরি পাগল। তবুও জিয়ানের চেহারার ভয় আর অস্থিরতা কোনোভাবেই লুকানো যাচ্ছিল না। তারা যখন ঠিক করছিল পুলিশকে জানাবে কিনা, ঠিক তখনই ডোরবেল বেজে উঠল। জিয়ান কাঁপা কাঁপা হাতে ইন্টারকম ধরল। সে জানালো চাচা বাড়িতে নেই। মহিলাটি জানালো সে চাচার চাইনিজ শিক্ষক, নাম সু মিং হুই। আজকের দিনেই তার ক্লাস নেবার কথা ছিল। আর এদিকে তার ব্যাগের ভেতর লুকিয়ে ছিল একটি পিস্তল। জিয়ানের মনে পড়ছিল না চাচা কখনো চাইনিজ শেখার কথা বলেছিলেন। সে কিছু বুঝতে না পারার আগেই সেই পুরনো ফোনটিতে একটি মেসেজ এলো, যাতে লেখা ছিল, অন্য কারো হাতে যেন মারা না যায়, কারণ আমি নিজেই ওকে মারতে আসছি। মহিলাটি ভেতরে ঢোকার জন্য জেদ করতে লাগল। জিয়ান দরজার কাছে গিয়ে বলল, চাচা আজ আর বাড়ি ফিরবেন না। এটা শুনে মহিলাটি তার চাইনিজ ভাষার জ্ঞান প্রদর্শন করার চেষ্টা করল। যখন সে বুঝতে পারল তার পরিচয় ফাঁস হয়ে গেছে, তখন সে কোনো একটা অজুহাতে সেখান থেকে চলে গেল। জিয়ান ভেবেছিল সে বুঝি বিপদ থেকে মুক্তি পেল, কিন্তু সে জানত না যে আসল বিপদ তো এখন শুরু হলো। মহিলাটির সাথে কথা বলার সময় ছেলেটিও অলস বসেছিল না। সে ওয়েবসাইটের ম্যানেজারের অ্যাকাউন্টে হ্যাক করে একটি গোপন তথ্য পেয়ে গেল। ওয়েবসাইটটি খুব কঠোর একটি স্তর বা লেভেলের ভিত্তিতে পরিচালিত হতো। লেভেলগুলো কোড দিয়ে চিহ্নিত করা ছিল। যারা পরীক্ষা বা যাচাই বাছাই পার হতো তারাই কোড পেত। কোড পাওয়া ব্যক্তিরাই কেবল ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারত। কিন্তু সব জিনিস সবার জন্য নয়। প্রতিটি কোড ভিন্ন ভিন্ন ধরনের খদ্দের নির্দেশ করত, আর যার যার কোড অনুযায়ী কেবল নির্দিষ্ট জিনিসই কেনা যেত। মোট 4টি কোড ছিল। যারা খুন করার কাজ করে তাদের জন্য লাল কোড, তারা বন্দুক, গুলি বা বিষ কিনতে পারত। বেগুনি কোড মানে গুপ্তচর, তারা নানা ধরনের আড়ি পাতার যন্ত্র বা গোপন ক্যামেরা কিনতে পারত। হলুদ কোড মানে যারা হত্যাকাণ্ডের পর সবকিছু পরিষ্কার করার কাজ করে, তারা লাশ সরানোর জন্য প্রয়োজনীয় ওষুধ, ডিটারজেন্ট এবং পরিষ্কার করার সরঞ্জাম কিনত। আর সবশেষে সবুজ কোডটি সবচেয়ে বিশেষ। এর কোনো নির্দিষ্ট বিভাগ নেই, তারা যে কোনো কিছু কিনতে পারে। আর সেখানে স্পষ্টতই লেখা ছিল যে ওয়েবসাইটে কোড পাওয়া কেউ এই সবুজ কোডধারীকে কোনোভাবেই আক্রমণ করতে পারবে না। যদি কেউ এই নিয়ম ভাঙে, তবে বাকি সবাই মিলে সেই আক্রমণকারীকে সরিয়ে দেবে এবং সবুজ কোডধারীকে বাঁচাবে। আর এই সবুজ কোডধারী স্বয়ং হলেন ওয়েবসাইটের মালিক, অর্থাৎ জিয়ানের চাচা। আর এখন সেই তালিকার আরেকটি নাম যোগ হয়েছে, জিয়ান। এর মানে হলো এখন সেই ওয়েবসাইটের একমাত্র মালিক। খুব স্পষ্ট যে চাচা এই পদ্ধতিতেই তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। এসব কিছু বোঝার ওঠার আগেই পুরো ভিলাটি প্রচণ্ড জোরে কেঁপে উঠল। সে বাইরে দৌড়ে গিয়ে দেখল বাইরের দেওয়ালের একটা অংশ ভেঙে পড়েছে। পরের মুহূর্তেই একটি ড্রোন নিচে নেমে এলো। তারা কিছু বুঝতে না পারার আগেই ড্রোনে বসানো মেশিনগান দিয়ে এলোপাথারি গুলি শুরু হলো। তারা দ্রুত নিচে শুয়ে পড়ল। ভাগ্য ভালো যে জানালার কাঁচগুলো ছিল বুলেট প্রুফ। এরপর আরও অনেক ড্রোন চলে এলো, কিন্তু সেই কাঁচের দেওয়ালের কারণে গুলি ভিতরে ঢুকতে পারল না। ফোনের সিগন্যালও কেউ ব্লক করে দিয়েছে। বাইরের কারো সাথে যোগাযোগ অসম্ভব। তারা বাড়ির পেছন দিক দিয়ে পালানোর কথা ভাবছিল, কিন্তু সেখানেও ফাঁদ পাতা ছিল। এখানকার গেটটিও বুলেট প্রুফ। পুরো ভিলাটি যেন একটি জীবন্ত সেফ হাউস বা নিরাপদ কক্ষ। যতক্ষণ তারা ভেতরে আছে তারা সম্পূর্ণ নিরাপদ। ড্রোনগুলো আর আক্রমণ করল না, কারণ বুলেটগুলো কাজ ভেদ করতে পারছিল না। যদিও বুলেট ছিদ্র করতে পারছে না, কিন্তু তার মানে এই নয় যে বোমার বিস্ফোরণও আটকে যাবে। তাদের একমাত্র সুরক্ষা কবচ বা ঢাল এভাবেই নির্মমভাবে ভেঙে চুরমার হয়ে গেল। এর ঠিক পরপরই বৃষ্টির মতো বুলেট তাদের দিকে ছুটে আসতে লাগলো। তারা দ্রুত দৌড়ে ভিলার ভেতরে গিয়ে আশ্রয় নিল। ছেলেটি রুমের ভেতর একটি লোহার আলমারি দেখতে পেল, যেটার রং ঠিক বাইরের দরজার মতো। সে সাথে সাথে বুঝে গেল যে এটিও নিশ্চয়ই বুলেট প্রুফ। কোনো দ্বিধা না করে তারা সেটির ভেতরে ঢুকে পড়ল। ড্রোনগুলো দ্রুত তাদের খুঁজে পেল। যদিও বুলেট সেখানে কোনো কাজ করতে পারছিল না, কিন্তু ড্রোনগুলোতে এক ধরনের ছোট বোমা ছিল। এই বোমাগুলো মূলত বুলেট প্রুফ দরজা বা কাঁচ ভাঙার জন্যই ব্যবহার করা হয়। বিপদের এই মুহূর্তে জিয়ান সময় মতো আবির্ভূত হল এবং গুলতি দিয়ে ড্রোনটিকে নিচে ফেলে দিল। তবে শত্রুর কাছে কেবল একটি ড্রোন ছিল না, তাই তারা সেই লোহার আলমারিটিকে ঢাল হিসাবে ব্যবহার করে একদিকে নিজেদের রক্ষা করতে লাগলো, আর অন্যদিকে গুলতি দিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে গেল। এদিকে ওই মহিলাটিও কিন্তু চলে যায়নি। ভিলার ভেতরের দৃশ্য দেখে সে তার গাড়ির ডিকি থেকে একটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স গান বা ইলেকট্রোম্যাগনেটিক পালস গান বের করে আনলো। লোহার দরজায় বুলেট কাজ করছে না দেখে শত্রুরা সরাসরি তাদের ওপর একটি বোমা ছুড়ে মারল। মুহূর্তের মধ্যে দুজন কয়েক মিটার দূরে ছিটকে পড়ল। সেই মজবুত
মজবুত লোহার দরজাটি আর নেই, এখন তারা যেন খাঁচায় বন্দি ইঁদুরের মতো অবস্থা। জিয়ান হতাশ হয়ে চোখ বুজে মৃত্যুকে মেনে নিতে চাইল, কিন্তু ঠিক এই বিপদসংকুল মুহূর্তে মহিলাটির ইলেকট্রোম্যাগনেটিক গানটিও পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। খুব দ্রুত সে ভিলার ভেতর ঢুকে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই সে ছেলেটিকে নিয়ন্ত্রণে নিয়ে নিল এবং তার হাতে থাকা রিস্ট ব্যান্ড দিয়ে তার কবজিতে স্যান করল। ফলাফল এলো এরর 404, মানে সে কোনো কোডধারী নয়। সে যাতে কোনো ঝামেলা না করতে পারে সেজন্য মহিলাটির সাথে সাথে তাকে একটি অ্যানেস্থেটিক বা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। এরপর সে তার লক্ষ্য স্থির করল জিয়ানের ওপর। সে জানত না যে জিয়ান সামান্য মার্শাল আর্টস জানে, কিন্তু পেশাদার একজন খুনির সামনে তার এই লড়াই ছিল ছোট বাচ্চার খেলার মতো। মহিলাটি জিয়ানের হাত চেপে ধরল এবং তার রিস্ট ব্যান্ড দিয়ে স্ক্যান করল। সাথে সাথে রিস্ট ব্যান্ডে সবুজ রং জ্বলে উঠল। মহিলাটি তাকে বলল বেঁচে থাকতে চাইলে শান্ত হয়ে কথা শুনতে। উঠে দাঁড়ানোর পর জিয়ান আবার বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু মহিলাটি তাকে থামার ইঙ্গিত দিল। ঠিক সেই মুহূর্তে একটি গুলির শব্দ পুরো নিস্তব্ধতা ভেঙে দিল। জিয়ান দ্রুত লাথি মেরে তাকে সরিয়ে দিল এবং সোফার পেছনে গিয়ে লুকালো। গুলিটি সেই লোকটিই চালিয়েছিল যে শুরুতে অট্টহাসি দিয়েছিল। মহিলাটি জিয়ানকে বলল প্রতিটি কোডধারীর কবজিতে একটি চিপ বসানো থাকে। একমাত্র সে এবং তার চাচাই সবুজ কোডের অধিকারী। যখনই কোনো সবুজ কোডধারী বিপদে পড়ে অন্যদের নিঃস্বার্থভাবে তাকে সুরক্ষা দিতে হয়, আর সে এখানে এসেছে তাকে রক্ষা করতেই। চাচা আসলে কোন গোপন রহস্য লুকিয়ে রেখেছিলেন, আর এই তিনজন কি সেই আক্রমণ থেকে বাঁচতে পারবে? কোডধারী সেই লোকটি এবং তার সঙ্গীরা কেন সহকারী খুনি ওয়েবসাইটের নিয়ম ভেঙে সবুজ কোডধারী জিয়ানের উপর হামলা করল? জিয়ান তার চাচা রেখে যাওয়া উত্তরাধিকার থেকে সেই ওয়েবসাইটের ভয়াবহ সত্যগুলো উন্মোচন করতে শুরু করল। সে নিজেই যে একমাত্র সবুজ কোডের অধিকারী তা সে আগে জানত না। চাচা তার জীবনের ঝুঁকি নিয়ে তাকে এই সুরক্ষা কবচ দিয়ে গেছেন, যা ছিল নিষ্ঠুর এই নিয়মগুলোর আড়ালে লুকানো তার শেষ মমতা। আইনের তোয়া না করা খুনিদের এই আক্রমণের সামনে জিয়ান এক সাধারণ মেয়ে থেকে এই মরণপণ খেলার চালক বা প্লেয়ার হয়ে উঠতে বাধ্য হল। যখন সর্বোচ্চ সুরক্ষা আইন শক্তির জোরে লঙ্ঘন করা হয় তখন নিয়মগুলো হয়ে যায় কাগজের টুকরো। আর নতুন ম্যানেজার হিসাবে জিয়ানকে তার ভাগ্যকে মেনে নিয়ে এই টার্গেট হওয়ার পরিণতি মোকাবেলা করতে হবে। সে তার সঙ্গীকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু এতে করে সে নিজের অবস্থান ফাঁস করে ফেলল। স্নাইপার রাইফেলের লক্ষ্যবস্তু এখন তার মাথা। খুনি যখন ভাবছে সে জয়ী হতে চলেছে, সে জানত না যে একটু দূরেই মহিলাটি তার নিজের স্নাইপার রাইফেল দিয়ে তাকে লক্ষ্য করে রেখেছে। সে ঠিক ট্রিগার চাপতে যাবে, এমন সময় মহিলাটি আগেভাগেই আক্রমণ করে বসল। কিন্তু সেই গুলিটি সরাসরি টার্গেটে না লেগে স্নাইপার রাইফেলের ওপর গিয়ে লাগল। ফলে বুলেটটি ফিরে এসে পাশের ড্রাইভারকে হত্যা করল। খুনি সে যাত্রায় ভাগ্যক্রমে বেঁচে গেল, কিন্তু সে ভীষণ ভয় পেয়ে গেল। ইতিমধ্যে জিয়ান আর ছেলেটি ভিলার স্টোর রুমে পৌঁছে গেছে, তবে খুনিদের সঙ্গীরা ইতিমধ্যেই সেই জায়গাটি চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তারা সবাই অত্যন্ত প্রশিক্ষিত ভাড়াটে সৈন্য। কেবল একজনকে দিয়ে তাদের আটকে রাখা অসম্ভব ছিল। দ্রুত ভাড়াটে সৈন্যরা ভেতরে ঢুকে পড়ল, কিন্তু এত শত্রু দেখেও অন্ধকারে লুকিয়ে থাকা মহিলাটি বিন্দুমাত্র অস্থির হল না। তার চেহারায় ছিল আত্মবিশ্বাস। একজন শীর্ষস্থানীয় খুনি হিসাবে সে জানত পারিপার্শ্বিক পরিবেশকে কাজে লাগাতে পারলে দুর্বলতাকেও শক্তিতে রূপান্তর করা যায়। মহিলাটি যখন স্টোর রুমের লাইট নিভিয়ে দিল, ভয়ের চোটে সৈন্যরা তাদের অস্ত্রের ফ্ল্যাশ লাইট জ্বালাতে বাধ্য হল। শত্রু অন্ধকারে আর সেই আলোয়। এভাবে একজন একজন করে তাদের শেষ করা সহজ হয়ে গেল। তবে সৌভাগ্য যে তাদের কাছে নাইট ভিশন গগলস ছিল। খুব দ্রুত দলের প্রধান সেই টাকমাথা ব্যক্তিটি দোতলায় লুকিয়ে থাকা মহিলাটিকে দেখে ফেলল। সে সাথে সাথে সঙ্গীদের খবর দিল। পরের মুহূর্তেই সবাই একসাথে উপরের দিকে গুলি ছুটতে লাগলো, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সেখানে শুধু একটি স্নাইপার রাইফেল পড়ে আছে, আর মহিলাটি সেখানে নেই। আসলে সে ভেন্টিলেশন পাইপ বা বাতাস চলাচলের পথ দিয়ে নিচতলায় নেমে এসেছে। সৈন্যরা কিছুই বুঝতে পারল না। যখন সেই টাকমাথা ব্যক্তিটি গুলি থামাতে নির্দেশ দিল, তারা বুঝতে পারল যে এতদিন তারা বাতাসের সাথে লড়াই করছিল। কিছুক্ষণের মধ্যেই এক সৈন্য মহিলাটির সামনে পড়ল। সে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে গুলি চালানোর চেষ্টা করল, কিন্তু মহিলাটি তার ক্ষিপ্রতায় এগিয়ে গেল। তার সঙ্গীরা যখন দেখল সে মহিলাটিকে নিচে ফেলে চেপে ধরে আছে, তারা দুজন সাহসের সাথে এগিয়ে গেল। লাইট জ্বালাতেই তারা দেখতে পেল মাটিতে পড়ে আছে তাদের 3 সহকর্মী, যাদের গুলি করে মেরে ফেলা হয়েছে। টাকমাথা ব্যক্তির রাগের সীমা রইল না। 7-8 জনের দলটিকে মাত্র একজন মহিলা নাস্তানাবুদ করে দিচ্ছে। বাকিরা পুরো স্টোর রুমটি চিরুনি তল্লাশি শুরু করল, কিন্তু তারা বুঝতে পারল না যে এই তল্লাশি আসলে মহিলাটিকে সুযোগ করে দিচ্ছে তাদের একজনকে একজন করে খতম করার। অন্য সৈন্যরা যাতে শব্দ না পায় সেজন্য মহিলাটির সুযোগ থাকা সত্ত্বেও সে বন্দুক ব্যবহার করল না। সে নিঃশব্দে তাদের পেছনে গিয়ে ছুরি দিয়ে গলা কেটে দিল, যাতে তারা চিৎকার করার সুযোগ না পায়।
সত্যি অন্য সৈন্যরা কেউই বুঝতে পারল না যে তাদের দলের আরেকজন মারা গেছে। তবে মহিলাটি যখন পরবর্তী আক্রমণের জন্য তৈরি হচ্ছিল, দূরত্বের কারণে মুহূর্তের মধ্যেই বন্দুকযুদ্ধ হাতাহাতি লড়াইয়ে রূপ নিল। তবে মহিলাটি শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী ছিল। ছুরি হাতে থাকা সেই টাকমাথা ব্যক্তিটি এবার কৌশল পাল্টালো। উপর থেকে আসা রোদ বা আলোর প্রতিফলন ব্যবহার করে সে মহিলাটিকে কোণঠাসা করার চেষ্টা করল, অর্থাৎ রক্ষণাত্মক অবস্থান থেকে আক্রমণাত্মক হয়ে উঠল। কিন্তু মহিলাটিও কম ছিল না। সে স্টোর রুমের আলমারি বা কেবিনেট ব্যবহার করে নিজেকে আড়াল করতে লাগল। এদিক ওদিক ছুটোছুটি করতে করতে সে আরেকজন সৈন্যের কাছাকাছি পৌঁছে গেল এবং তাকে সরাসরি মল্লযুদ্ধে লিপ্ত হতে বাধ্য করল। ভাগাটে সৈন্যরা তার কাছে দাঁড়াতেই পারল না। একের পর এক তাদের গলা কাটা পড়তে লাগল। এখন শুধু সেই টাকমাথা ব্যক্তিটিই বাকি রইল। মানিটিতে পড়ে থাকা সহকর্মীকে দেখে এবং তার মাথায় গেঁথে থাকা ছুরিটির দিকে তাকিয়ে সেই টাকমাথা ব্যক্তিটি বুঝতে পারল যে সে এখন একা হয়ে গেছে। সে বুঝে গেল যে এখন সে একেবারে একা হয়ে পড়েছে। আসলে তারা একে অপরকে চিনত, কারণ তারা সবাই সহকারী খুনি ওয়েবসাইটের কোডধারী ছিল। কিন্তু পরিস্থিতির ফেরে তারা আজ একে অপরের মুখোমুখি। এই লোকগুলো নিয়ম ভেঙে সবুজ কোডধারী জিয়ানের উপর আক্রমণ করেছিল। চাচার বন্ধু হিসেবে মহিলাটির দায়িত্ব ছিল তাকে যে কোনো মূল্যে রক্ষা করা। আশেপাশের পরিবেশকে কাজে লাগিয়ে সেই টাকমাথার লোকটির বন্দুকের গুলি শেষ করে ফেলল। অন্ধকার থেকে বেরিয়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আগের টানা লড়াইয়ের কারণে মহিলাটির শরীরে আর শক্তি অনেকটা কমে এসেছিল। শারীরিক অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল। তার উপর লোকটির শক্তিও কম ছিল না। তাই মুহূর্তের মধ্যে সে রক্ষণাত্মক হয়ে পড়ল এবং দ্রুত মাটিতে পড়ে গেল। সুযোগ বুঝে আক্রমণ, এই নীতি মেনে টাকমাথার লোকটি তাকে চেপে ধরল। সে যখন ভাবল জয় তার হাতের মুঠোয়, তখনই সে হঠাৎ অনুভব করল তার শরীরে কোনো শক্তি নেই। মুহূর্তের মধ্যে সারা শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং তার পুরো মুখটা কালো বর্ণ ধারণ করল। এরপরই সে মুখ দিয়ে রক্ত তুলতে লাগলো। এটি বিষক্রিয়ার লক্ষণ। আসলে মহিলাটি তার ছুরিতে মারাত্মক বিষ মাখিয়ে রেখেছিল। ছুরি দিয়ে লোকটিকে আঘাত করার সাথে সাথেই সেই বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে ছোটবেলা থেকেই জিয়ান এই ভিলাতে চাচার সাথে বড় হয়েছে, কিন্তু এই স্টোর রুমের নিচে যে এমন একটি আস্ত বেসমেন্ট আছে তা সে কোনোদিন জানত না। এত বন্দুক আর গোলাবারুদ, এমনকি লাশ গলিয়ে ফেলার মতো বিশেষ অ্যাসিড পর্যন্ত সেখানে ছিল। জিয়ান কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার পেছনে একজন মুখোশধারী ব্যক্তিকে দেখা গেল। মনে হচ্ছিল সে যেন আগে থেকেই সেখানে ওৎকেতে ছিল। এরপর সে জিয়ানের দিকে একজোড়া হাত করা ছুঁড়ে মারল। সেই ব্যক্তি জিয়ানকে তো চিনত বটেই। কথা অনুযায়ী চাচা প্রায় 8 বছর বাড়ি ফেরেননি, আর এখন হঠাৎ ফিরে আসায় বড় ভাই অর্থাৎ জিয়ানের বাবা তাকে খুব বকাঝকা করলেন। ফিরে না আসুক, নিজের মাকেও তো দেখতে আসেনি। এটা চরম অকৃতজ্ঞতা। কিছুদিনের মধ্যেই তার মা মারা গেলেন। অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় সে দাবি করলেন যে মায়ের লাশ কবরে দেওয়ার আগে ময়নতন্ত্র করতে হবে, কারণ মায়ের মৃত্যুটা হঠাৎ হয়েছে এবং তা খুবই সন্দেহজনক। এটা শুনে জিয়ানের বাবা ভীষণ রেগে গেলেন। মায়ের মৃত্যুর পর শ্রদ্ধা জানানোর বদলে এখন কি মায়ের মৃতদেহকেও শান্তিতে থাকতে দেবে? ভাইদের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হলো। জিয়ানের মা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার ছোট দেওরকে অর্থাৎ চাচার সেই বন্ধুকে জিয়ানকে নিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন। তারা যাবার পর মাস্ক পরা এক ব্যক্তি এসে মায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানালো। বড় ভাই তাকে চিনতেন না, তবে ভদ্রতার খাতিরেই কথা বললেন। লোকটা নিজেকে জিয়ানের চাচার বন্ধু বলে পরিচয় দিল, আর তখনই লোকটার চোখ হিংস্র হয়ে উঠল। জিয়ানকে নিয়ে চাচা বাড়ি ফেরার পর থেকেই তিনি টিভির সামনে বসে অ্যানিমাল ওয়ার্ল্ড দেখছিলেন। এটি তার প্রিয় অনুষ্ঠান, কারণ এটি প্রকৃতির আদি নিয়ম বা জোর যার মুলুকতার বা টিকে থাকার লড়াই খুব ভালোভাবে ফুটিয়ে তোলে। ঠিক তখনই তার ফোনে একটা কল এলো। ওদিকের কথা শুনে তিনি ফোন রেখে একটা মেসেজ পাঠালেন। এরপর জিয়ানের সামনে এসে সরাসরি বললেন তাকে এখনই জরুরি কাজে মর্গে যেতে হবে। কিছুক্ষণ পর তার বন্ধু আসবে তাকে রক্ষা করতে, কিন্তু সে যেন সরাসরি দরজা খুলে না দেয়। জিয়ানকে একটি ধাঁধা তৈরি করতে বললেন, যেটা উত্তর দেওয়ার পরই দরজা খুলতে হবে, না হলে কোনোভাবেই দরজা খোলা যাবে না। চাচা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দরজার বাইরে কিছু নড়াচড়ার শব্দ শোনা গেল, কিন্তু লোকটি টোকা না দিয়ে বরং তালা খোলার চেষ্টা করছিল। জিয়ান ক্যাটসাই বা দরজার ছিদ্র দিয়ে এক অপরিচিত পুরুষকে দেখতে পেল। সে ভেবেছিল এ নিশ্চয়ই চাচার সেই বন্ধু, তাই সে ধাঁধাটি ধরে বসল। লোকটি কোনো উত্তর দিল না, কিন্তু দরজাটি হঠাৎ খুলে গেল। ভেতরে ঢোকার পর সে চারপাশটা ভালো করে দেখল যে চাচা ঘরে আছে কিনা, তারপর খুব সাবধানে ভেতরে ঢুকল। সে এখনো কোনো কথা বলছিল না। ঠিক এই বিপজ্জনক মুহূর্তে দরজা আবার খুলল। এবার ভেতরে এলো এক সুদর্শন যুবক। সে তার মোবাইল ফোনটি জিয়ানের দিকে বাড়িয়ে দেখালো, যাতে ধাঁধার সঠিক উত্তর লেখা ছিল। সেই ছিল চাচার আসল বন্ধু, জিয়ানকে রক্ষা করতে এসেছে। কিন্তু শত্রু তো আর একা ছিল না। সে জিয়ানকে ভেতরের ঘরে কিছুক্ষণ থাকতে বলল। যুবকটি যখন দরজা বন্ধ করতে গেল, জিয়ান লক্ষ্য করল তার হাতে একটি সোনার আংটি। ঠিক সেই মুহূর্তেই আরেকজন খুনি ভেতরে ঢুকে পড়ল।
বাইরে আবার মারামারি শুরু হলো, সাথে সাইলেন্সার লাগানো বন্দুকের গুলির শব্দ। জিয়ান চুপি চুপি দরজা খুলে উঁকি দিল এবং এক অপরিচিত লোক সেই সুদর্শন যুবকটির একটি হাত কেটে ফেলেছে। সে বুঝে গেল যে সে এখন চরম বিপদে আছে এবং লুকানোর জায়গা খুঁজতে লাগল। খুনি খুব দ্রুত রুমে ঢুকে পড়ল। বাইরে তখন দুজন শত্রু। খুনি যখন দেখল শুয়ে পড়ল, তখন হঠাৎ পাশের জানালার দিকে তার নজর গেল, যেটা খোলা ছিল। সত্যি, জিয়ান জানালার নিচে লুকিয়েছিল। 7 বছরের একটা ছোট মেয়ের জন্য এটা ছিল চরম সাহসের কাজ। খুনি তাকে উপরে উঠে আসতে বলল, কারণ নিচে পড়ে গেলে সে মরে যাবে। লোকটা হাত বাড়িয়ে দিল। জিয়ান নিচে তাকিয়ে কিছুক্ষণ ভাবল, তারপর সাহস করে রেলিং থেকে হাত ছেড়ে দিল। ভাগ্য ভালো যে নিচতলার সোফার ওপর পড়ার কারণে সে বেঁচে গেল। আর এই ঘটনাটি খুনিদের নিশ্চিত করল যে এই মেয়েটি জিয়ান, চাচার ভাইয়ের মেয়ে। তারা পিছু ধাওয়া করল, কিন্তু কিছুদূর যাওয়ার আগেই এক ট্রাকের সাথে জিয়ানের ধাক্কা লাগল। স্থানীয় লোকজন ভিড় করে ফেলল। সাথে সিসিটিভি ক্যামেরা থাকায় তারা আর সামনে এগোলো না। দ্রুত জিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ভাগ্য ভালো যে তেমন বড় আঘাত পায়নি। অস্পষ্ট চেতনায় সে 2 পুলিশকে মর্গের ঘটনা নিয়ে কথা বলতে শুনল। সেখানে এক দম্পতি খুন হয়েছে। রাতে জিয়ান দুঃস্বপ্ন দেখল যে এক নেকড়ে দ্রুত একটা কাটা হাত মুখে নিয়ে হাসপাতালে ঢুকছে। কাটা হাতে সেই সোনার আংটিটি ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। হয়তো চাচার রক্তের সম্পর্ক ছিল বলেই সে বিপদটা আগে ভাগে আঁচ করতে পেরেছিল। সত্যিই তাই, খুনি হাসপাতালে এসে পৌঁছেছিল। রোগীর নাম দেখে সে সহজেই রুমটি খুঁজে পেল। হাতে সাইলেন্সার লাগানো পিস্তল নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু চাদর সরিয়ে দেখল ভেতরে শুধু 2টো বালিশ। আসল জিয়ান ততক্ষণে পালিয়ে গেছে। নার্স টয়লেটে যাওয়ার সুযোগে সে দারুণ সুযোগ পেয়ে গেল। সিঁড়ি দিয়ে নিচে নেমে সে হাসপাতালের মর্গে ঢুকে পড়ল। ভয় পেলেও তাকে সাহস করে ভেতরে ঢুকতে হবে। খুনি যখন ক্রমশ কাছে আসছে, সে তার 6ষ্ঠ ইন্দ্রিয় দিয়ে একটা ফ্রিজ বা ডেড বডি রাখার বাক্স বেছে নিল এবং ভেতরে ঢুকে পড়ল। কিন্তু সাদা কাপড় সরানোর সাথে সাথেই সে যা দেখল তাতে সে স্তম্ভিত হয়ে গেল। সে কোনো মতে কান্না চেপে রাখল, কারণ খুনি ইতিমধ্যে ভেতরে ঢুকে পড়েছে এবং এক এক করে সবাইকে খুঁজছে। খুব দ্রুতই সে জিয়ানের লুকানো সেই ফ্রিজটি খুঁজে পেল। জিয়ান অগত্যা তার মায়ের হিমশীতল দেহ জড়িয়ে ধরল, যাতে নিজের স্নায়ুগুলো একটু শান্ত রাখা যায়। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে একটা নড়াচড়ার শব্দ হলো। সে সাথে সাথে ফিরে তাকালো আর দেখল যে তার সঙ্গী বা সেই বড় ভাইটি বেরিয়ে এসেছে। জিয়ান বাইরের গুলির শব্দ আর ধস্তাধস্তির আওয়াজ শুনতে পাচ্ছিল, তাই ভয়ে চোখ বন্ধ করে রইল। যদিও মায়ের মৃতদেহে আর কোনো উষ্ণতা ছিল না, তবুও তাকে জড়িয়ে ধরেই সে অনুভব করছিল যে তার আর কোনো ভয় নেই। জানি না কত সময় কেটে গেল। ফ্রিজটি আবারও খোলা হলো, কিন্তু যে মুখটি সে দেখতে পেল সেটি ছিল তার চাচার। মায়ের পাশে জিয়ানকে ঘুমিয়ে থাকতে দেখে চাচা মানসিকভাবে ভেঙে পড়লেন। যে মেয়েটির একসময় খুব সুখী পরিবার ছিল, আজ তার চাচার ফিরে আসার কারণেই সেই পরিবার ধ্বংস হয়ে গেল। এক রাতেই সে সব কিছু হারিয়ে ফেলল। এই সব কিছুর জন্য দায়ী কেবলই সে। তিনি জিয়ানকে খুব সাবধানে কোলে তুলে নিলেন এবং ভাবির মরদেহের ওপর সাদা কাপড়টি আবার টেনে দিলেন। এরপর থেকে চাচাই হয়ে গেলেন জিয়ানের একমাত্র আপনজন। বর্তমান সময় ফিরে আসি। মাস্ক পরা লোকটি যখন জিয়ানকে নির্দেশ দিল ছেলেটিকে হাতকড়া পরাতে দিতে, জিয়ান তখন ছেলেটিকে লাথি মেরে সরিয়ে দিল। শত্রুর মনোযোগ অন্যদিকে সরে যাওয়ার সাথে সাথেই সে দৌড়ে গিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই তাকে কাবু করে ফেলল। এরপর সে এমন একটি কৌশল ব্যবহার করল যা সে চাচার বন্ধুর কাছ থেকে শিখেছিল। পরে তারা আবিষ্কার করল যে এখানে অনেকগুলো সিসি ক্যামেরা আছে আর মনিটরে তাদের স্কুল এবং আশেপাশের এলাকার দৃশ্য দেখা যাচ্ছে। এমনকি জিয়ানের বেডরুম আর বাথরুমের ফুটেজও সেখানে আছে। বোঝা গেল তারা এতদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে ছিল। সে বন্দুক ঠেকিয়ে মাস্ক পরা লোকটিকে জিজ্ঞেস করল সে কে এবং কেন এসব করছে। লোকটি কোনো উত্তর না দিয়ে উল্টো বলল, এখন সবচেয়ে জরুরি কাজ হলো বাইরের মিং হুই দিদিকে সাহায্য করা, কারণ শত্রুরা তাদের আক্রমণ করতে আরও লোক পাঠাবে। তার মুখে বস বলতে সে জিয়ানের চাচাকেই বোঝাচ্ছিল। জিয়ান একটু ধন্ধে পড়ে গেল।
আসলে এই শত্রুরা কারা? ছেলেটি বেসমেন্টের লাইট জ্বালাতেই সেই মাশরুম হেয়ার বা ছাতা মাথা লোকটি খুব অস্বস্তিতে পড়ে যায়। সে জেরোডার্মা পিগমেন্টোসাম নামক এক বিরল রোগে আক্রান্ত, তাই রোদে যেতে পারে না। এই কারণেই সে সারা বছর বেসমেন্টে থেকে জিয়ানের চাচার কাজ করত। জিয়ান তাকে পরার জন্য একটা রেনকোট এনে দিল। 2009 সালের 26শে জুন সে ওটা পরেছিল। তবে সে যখনই আসল সত্যিটা বলতে শুরু করল, ছেলেকি হঠাৎ তোয়ালে দিয়ে তার মুখ চেপে ধরল। তার যুক্তি ছিল লোকটি হয়তো মায়া কাটানোর জন্য অভিনয় করছে, যাতে তারা তার উপর করুণা করে। এরপর ছেলেটি মেশিন রুম চেক করতে গিয়ে দেখল এখানকার সার্ভারগুলো একদম সামরিক মানের, অথচ এই অল্প সময়ের মধ্যেই মাশরুম হেয়ার লোকটি নিজেকে মুক্ত করে ফেলল। সে ছেলেটিকে দেখিয়ে জিয়ানকে বলল তার উপর বিশ্বাস না করতে, আর এরপরই সে দৌড়ে পালাতে শুরু করল। জিয়ান তার পিছু ধাওয়া করতে গিয়ে ভুলবশত বেসমেন্টের একটি গোপন খাঁজে পড়ে গেল। মনে হলো মাশরুম হেয়ার লোকটি তাকে ইচ্ছে করেই মৃত্যুর দিকে টেনে আনছে, কারণ তার আসল লক্ষ্য জিয়ান নয়, বরং সেই ছেলেটি। লাইট নিভিয়ে দেওয়ার পর সে নাইট ভিশন গগলস পরে নিল। ছেলেটির হাতে বন্দুক থাকা সত্ত্বেও সে কিছুই দেখতে পাচ্ছিল না, তাই খুব দ্রুত মাশরুম হেয়ার লোকটি তাকে ইলেকট্রিক শক দিয়ে কাবু করে ফেলল। বন্ধুরা, গল্পের পরবর্তী পর্ব আমরা আগামীকাল নিয়ে আসছি, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।